তো ব্যাক ট্র্যাকিং নিয়ে যখন আমরা ডিসকাশন করছিলাম বলছিলাম যে ব্যাক ট্র্যাকিং মানে হচ্ছে আমরা আহ, এটা চিন্তা করতে হবে ডিএফএস এর মতো করে, যে আমরা কাইন্ড অফ একটা সোর্স নোড থেকে স্টার্ট করতেছি এবং একটা সাকসেসর হয়ে হয়ে মানে প্যারেন্ট থেকে চাইল্ডে, চাইল্ড থেকে আবার চাইল্ডে, এভাবে সামনে আগায় যে যাচ্ছিলাম একটা সলিউশন বা একটা প্রবলেমের সলিউশন ফাইন্ড করতে। তো কোনো কারণে সাকসেসর এন্ডরা যদি কোনোভাবে সলিউশন দিতে না পারতো, তাহলে তারা হয় ফলস রিটার্ন করবে অথবা ট্রু রিটার্ন করবে। যদি সলিউশন পায় তাহলে ট্রু রিটার্ন করবে কোনো ব্রাঞ্চ, আর যদি সলিউশন না পায় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করবে কোনো একটা ব্রাঞ্চ। যে কোনো একটা ব্রাঞ্চ যদি আমাদের ট্রু রিটার্ন করতো, তাহলে আমরা বলতাম যে ওই প্রবলেমের সলিউশন পাওয়া সম্ভব। আর ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে যে কন্ডিশনটা আমরা বলছিলাম, যে কোনো একটা ব্রাঞ্চ যখন ফলস রিটার্ন করে, একটা ব্রাঞ্চ যখন আমাদের ফলস রিটার্ন করে, এই ফলস রিটার্ন করলে প্রবলেমটা সেখানে শেষ হয়ে যাবে না। এই ফলস রিটার্ন করলে সে তার প্যারেন্টকে রিটার্ন করবে। প্যারেন্ট তখন তার যে অবস্থায় ছিল সে অবস্থায় নতুন নতুন ব্রাঞ্চ হয় কিনা সেটা চেক করার চেষ্টা করবে। এটাই হচ্ছে ব্যাকট্র্যাকিং। মানে বেসিক কনসেপ্টটাই হচ্ছে এই জায়গাতে, যে চাইল্ড যদি কোনো কারণে ফলস রিটার্ন করে বা চাইল্ড যদি কোনো কারণে এক্সিট করতে হয়, ওর কাজ শেষ হয়ে গেছে, কোনোভাবে সলিউশন পায় নাই, তো তখন ও চাইলে তার প্যারেন্টের কাছে তার ইয়া কলটাকে রিটার্ন করতে পারে, এবং প্যারেন্ট পরবর্তীতে তার আগে যে সকল স্টেট ছিল, আগে যে সকল ইনফরমেশন ছিল প্যারেন্টের কাছে সেভ করা, সেই ইনফরমেশন দেখে সে নতুন নতুন ব্রাঞ্চকে ডিসকভার করতে পারে। সো কোনো কারণে প্যারেন্টও যদি নতুন নতুন ব্রাঞ্চের সলিউশন খুঁজে না পায়, ওই প্যারেন্টও তখন তার তার প্যারেন্টের কাছে রিটার্ন করবে। এবং একইভাবে এই প্যারেন্টটাও তখন তার যে ইনফরমেশনগুলো সেভ করা ছিল সেগুলো দিয়ে আবার নতুন নতুন ব্রাঞ্চ যেগুলো পসিবল সেগুলো খোঁজার চেষ্টা করবে। আলটিমেটলি এভাবে হচ্ছে অনেক অনেক ব্রাঞ্চ দেখতে দেখতে আমাদের সলিউশন কোনো না কোনো সময় ফাইন্ড হওয়ার কথা, যদি সলিউশন থেকে থাকে ওই প্রবলেমের। তো সেক্ষেত্রে আমরা এন কুইন প্রবলেম দেখছিলাম, সেরকম অনেক অনেক ব্রাঞ্চিং পসিবল। একটা ব্রাঞ্চ হয়তো বা ফাইনালি ট্রু রিটার্ন করবে। আবার এটাও দেখছিলাম যে এন কুইনের যে ব্যাকট্র্যাকিং প্রবলেমটা সেটা ইউনিক সলিউশন নাও হইতে পারে। মানে একই প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে। যেমন এখানে একটা এক ধরনের সলিউশন, আবার এখানে আরেক ধরনের সলিউশন। সো ব্যাকট্র্যাকিং আসলে মাল্টিপল সলিউশন পসিবল। সো আমরা কয়েন চেঞ্জের যে আহ, ইয়াটা ছিল, প্রবলেমটা ছিল, সেটাও দেখছি। কয়েন চেঞ্জ না, আসলে সাম অফ সাবসেট। এটা আমরা ব্যাকট্র্যাকিং তে করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করছিলাম। হ্যামিল্টন সাইকেল, এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। হ্যামিল্টন সাইকেলের কনসেপ্টটা ছিল আমি একটা সার্টেন নোড থেকে যাওয়া শুরু করব বা সাইকেল ফাইন্ড করার ট্রাই করব। টার্গেট হচ্ছে প্রত্যেকটা নোডকে আমাকে ভিজিট করে যেতে হবে। শুধুমাত্র দুই তিনটা নোড নিয়ে ভিজিট করলে হবে না, সবগুলো নোডকে ভিজিট করে আমাকে সাইকেলটা গঠন করতে হবে, এবং একবার ভিজিট করতে পারবো সর্বোচ্চ। তো আমরা এখানে এরকম ব্রাঞ্চিং করে করে কিভাবে আগানো যায় সেটা দেখার চেষ্টা করছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কালারিং প্রবলেম। কালারিং অফ এ ম্যাপ, মানে একটা ম্যাপকে আমরা কালার করব। তো প্রবলেমটা কাইন্ড অফ ম্যাপ কালারিং বলা হলেও এটা রিয়েল লাইফ বেশ অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো এই কালারিং প্রবলেমটার স্টেটমেন্টটা যদি আমি নর্মাল ইনফর্মালি বলি, সেটা হচ্ছে যে আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে অথবা একটা ম্যাপ দেওয়া থাকবে। সেই ম্যাপে আমাকে বিভিন্ন অংশ কালার করতে হবে। তো কনস্ট্রেন্ট মানে শর্ত হচ্ছে কালার তো করলেই হবে না, কালার আমাকে এমন ভাবে করতে হবে যাতে করে পাশাপাশি দুইটা এরিয়া, পাশাপাশি দুইটা জায়গা যেন সেম কালার না হয়। ঠিক আছে, পাশাপাশি দুইটা জায়গা যেন সেম কালার না হয়, এটা আমাকে মেনটেন করতে হবে। তো সেটা মেনটেন করে আমাকে আমার এই ম্যাপে কালার দিতে হবে। যেমন এইখানে যে
জায়গাটা দেখতে পাচ্ছি, এই বক্স টাইপের যে অংশটা, এটা ধরেন একটা ম্যাপ। ঠিক আছে, তো এটা যদি একটা ম্যাপ হয়, একে আমরা চাইলে সহজে নোডে কনভার্ট করতে পারি, মানে গ্রাফে কনভার্ট করতে পারি। সো এইখান থেকে দেখেন এইটা কনভার্ট করা হয়েছে একটা গ্রাফে। কিভাবে কনভার্ট করা হয়েছে? প্রত্যেকটা এরিয়াকে হচ্ছে নোড হিসেবে চিন্তা করা হয়েছে প্রথম। যেমন এটাকে 4 নম্বর এরিয়া, 1 নম্বর এরিয়া, এভাবে নোড হিসেবে এরিয়াকে নোড হিসেবে চিন্তা করা হবে, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এভাবে। তারপরে দেখেন একের সাথে কোন কোন এরিয়া পাশাপাশি আছে। আমরা দেখতে পাচ্ছি একের সাথে আছে হচ্ছে 2 নম্বর এরিয়া, 3 নম্বর এরিয়া আর 4 নম্বর এরিয়া এইখান দিয়ে পাশাপাশি আছে। তো এইখানে খেয়াল করলে পাবেন যে একের সাথে এই 2, 3, 4, 2, 3 এবং 4, এই 4টা এরিয়া যেহেতু পাশাপাশি ছিল, যার কারণে এদেরকে এজ দিয়ে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখেন 2-এর সাথে কে কে ছিল, বলেন দেখি। 1 ছিল, 4 ছিল আর 5 ছিল। হ্যাঁ, তো 2-এর সাথে 1 তো আগে থেকেই কানেক্টেড, 4 এই যে নতুন কানেক্ট হইলো ধরেন, 5 হচ্ছে এইখানে কানেক্ট হইলো। তিনও তো আসে। হ্যাঁ, 3ও আসে, 3 হচ্ছে এই যে এখান দিয়ে 3 এখানে আছে, 3ও কানেক্ট হচ্ছে। ভালো কথা। তো এইভাবে আসলে সবগুলো যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা নোডের সাথে তার আশেপাশে এরিয়াগুলো কে কে কানেক্টেড, তাদেরকে এজ দিয়ে কানেক্ট করলেই আমাদের এই গ্রাফটা তৈরি হয়ে যাবে, ম্যাপ থেকে গ্রাফ তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু আমরা কালারিং করব, তো এই কালারিং করতে গেলে কোন একটা ম্যাপকে গ্রাফে কনভার্ট করে, গ্রাফের যেহেতু আমরা অনেকগুলো অ্যালগোরিদম দেখছি, বিএফএস, টিএফএস বা আহ, কি বলে এটাকে, ডায়াক্স, স্টেবলম্যান ফোর্ড, আরো অনেক ধরনের অ্যালগোরিদম আমরা দেখছি। তো সেই অ্যালগোরিদম গুলোর মধ্যে ডিএফএস অ্যালগোরিদমটাই আসলে সবচেয়ে বেশি আহ, ব্যবহার করা সম্ভব বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো এখানেও যেহেতু আমরা ব্যাক ট্র্যাকিং করতেছি, দেখা যাবে যে আমরা যদি ডিএফএস অ্যালগোরিদম অ্যাপ্লাই করি এবং ডিএফএস অ্যালগোরিদমকে মডিফিকেশন করে যদি অ্যাপ্লাই করি, তখন আমরা কালারিং প্রবলেমটা সলভ করতে পারবো। যেমন আমাদের ধরেন কালার, বিভিন্ন ধরনের কালার আছে, রেড, গ্রিন, ব্লু, তারপর হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, আরো অনেক ধরনের কালার মনে করেন আছে। তখন আমাদেরকে কালার অ্যাসাইন করতে হবে। তো আমরা এমন ভাবে কালার অ্যাসাইন করব যাতে করে পাশাপাশি দুইটা নোট সেম কালার না হয়। তো ওইরকম সলিউশন চাইলে আছে কি না, বা থাকলে সেটা কয়টা কালার দিয়ে করা সম্ভব? আমার কি 2টা কালার লাগবে, নাকি আমার 3টা কালার লাগবে, নাকি 10টা কালার লাগবে, কোনটা লাগবে? সেটাও কিন্তু একটা আহ, বের করাটাও কিন্তু চ্যালেঞ্জিং প্রবলেম। আমি যদি বলি যে আমার একটা কালার দেওয়া আছে, এখানে কিন্তু কালার যখন আমরা করব তখন আমাদের কয়টা কালার দেওয়া আছে সেটা বলে দেওয়া থাকবে, যে তোমাকে 2টা কালার দিলাম, এই 2টা কালার দিয়ে এই গ্রাফটা ম্যাপিং করো, এরকম বলে দেওয়া থাকবে। তো 2টা কালার যদি দেওয়া থাকে, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এই গ্রাফটা হয়তো বা সলভ করা সম্ভব না 2টা কালার দিয়ে, সবগুলো নোটকে, পাশাপাশি নোটকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া, কারণ একটা নোট মাল্টিপল 2 এর বেশি হচ্ছে নোডের সাথে কানেক্টেড। সো এটা আসলে কঠিন হয়ে যাবে। 3টা দিলেও সলভ হবে কিনা সেটা আমরা শিওর বলে বলতে পারবো না, যতক্ষণ না আমরা দেখবো যে অল পসিবল ব্রাঞ্চ কোনো না কোনো ভাবে ট্রু রিটার্ন করতেছে। ঠিক আছে, আবার 4টা দিলেও যে সলভ হবে সেটাও আমরা বলতে পারবো না, কারণ ওকে ব্রাঞ্চগুলোকে ভিজিট করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমরা যদি 1 নম্বর নোড থেকে স্টার্ট করতাম, কারণ 1 নম্বর নোড থেকে আমরা ডিএফএস এ মডিফাইড ভার্সন স্টার্ট করছি, এবং ওই যে বলছিলাম যে প্রিভিয়াস ইনফরমেশন গুলো সে স্টোর করে রাখবে, এবং এই ইনফরমেশন গুলো সে তার চাইল্ডে প্রেরণ করে দিবে, মানে পাঠায় দিবে। যেমন 1 নম্বর নোট যদি রেড কালার নিয়ে তার কাজ শুরু করে, তাহলে সে কি করবে, সে যে রেড ছিল সেই ইনফরমেশনটা সহ তার পরবর্তী চাইল্ডকে কালার দেওয়ার চেষ্টা করবে। তার পরবর্তী কালার চাইল্ডকে যদি সে রেড কালার অ্যাসাইন করতে পারে,
পরবর্তী চাইল্ড যখন নিজে কাজ শুরু করবে তখন সে রেড হিসেবে নেওয়া ট্রাই করবে, কিন্তু রেড অলরেডি 1 নম্বরে আছে, সো সে রেড কালার নিতে পারবে না। তো তখন তার নেক্সট চয়েস হবে তা হয়তো বা গ্রিন কালার নিতে। সো গ্রিন কালার যেহেতু তার প্যারেন্ট নেয় নাই, তার কারণ তার প্যারেন্টের ইনফরমেশন তার কাছে থাকবে, 2 এর কাছে থাকবে, সো তাহলে সে গ্রিন কালার নিতে পারবে। ঠিক আছে, নিয়ে আবার তার চাইল্ডকে কল দিবে। এটা কাইন্ড অফ ডিএফএস এর মতো। 1 নম্বর নোড 2 নম্বরকে রেড কালার দিয়ে কল দিছিল, হয় নাই, সম্ভব হয় নাই, সেটা ডেড এন্ড হয়েছিল। তখন আবার 1 নম্বরের কাছে ফেরত গেছে। 1 নম্বর তখন আবার নতুন করে নিজে রেড কালার ছিল, থাকুক, গ্রিন কালার দিয়ে কল দিছে 2 নম্বর নোটকে। স্যার এখানে কোশ্চেন চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? বুঝি নাই। কোশ্চেন চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে রাইট সাইডে? ওটা তো এখনো যাই নাই, আগে যাই তারপর বলতেছি। সো 2 নম্বর নোট যখন আমরা গ্রিন কালার দিয়ে ট্রাই করতেছি, তো তখন আমাদের দেখতে হবে যে 2 এর যে চাইল্ড ছিল সেই চাইল্ডে আমরা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে 2 নম্বরের কাজ শুরু হয়ে গেছে, 2 নম্বর এখন তার নেক্সট চাইল্ডকে কল দিবে। সো 3-এ যখন কলটা আসবে, 3-এর কাছে ইনফরমেশন থাকবে, 1-এর কাছে আছে হচ্ছে রেড, 2-এর কাছে আছে হচ্ছে গ্রিন, মানে এটা অলরেডি কালার করে ফেলছি। এই স্টেট গুলোতে যখন পৌঁছাবে 3-এর কাছে, সো 3 যখন রেড দেওয়া ট্রাই করবে, 3 কি রেড নিতে পারবে আসলে? না স্যার। কেন পারবে না? স্যার পারবে, কারণ হচ্ছে উপরটা তো গ্রে রয়েছে, পাশেরটাও গ্রে, পারবে না, তার পারবে। কাছে তো সবুজে সরি গ্রিনের কাছে ইয়াটা আছে, প্যারেন্ট গ্রিনের প্যারেন্ট আবার রেড না স্যার। প্যারেন্টের ইনফরমেশনটা তো আছে। হ্যাঁ, রেড হচ্ছে তার এই যে ইনফরমেশনটা, সরি, 3 যখন কল হবে 3-এর কাছে এই ইনফরমেশনটা থাকবে। তো এই ইনফরমেশন যদি থাকে, 3 দেখবে কি আমি কার কার সাথে কানেক্টেড। 3 দেখবে হচ্ছে আমি 1-এর সাথে কানেক্টেড এবং হচ্ছে 2-এর সাথে কানেক্টেড। সো আমার কালারটা ডেফিনেটলি তাদের চেয়ে ডিফারেন্ট হতে হবে। তো 3 ম্যাচ করার ট্রাই করবে যে আমি কি আমি যার যার সাথে কানেক্টেড তাদের কালার কি ছিল। সো 2-এর সাথে কনফ্লিক্ট হবে না যদি রেড নিতে চাই, কিন্তু 1-এর সাথে কনফ্লিক্ট হবে, কারণ হচ্ছে 1 অলরেডি রেড নিয়ে ফেলছে। তো এই কারণে এটা হচ্ছে ডেড এন্ড হবে। ঠিক আছে, রেড কালার আমি অ্যাসাইন করতে পারবো না। পরবর্তীতে আবার গ্রিন কালার দিয়ে ট্রাই করবো, 3 হচ্ছে গ্রিন কালার দিয়ে ট্রাই করতেছে, গ্রিন কালারও নেওয়া সম্ভব না কারণ 2-এর কাছে অলরেডি গ্রিন আছে। তো 3 হচ্ছে তখন ব্লু কালার ট্রাই করবে, যেহেতু ব্লু কালার এখনো ইউজ হয় নাই, সো 3 ব্লু কালারটা নিতে পারবে। তো ব্লু কালারটা নিছে। তো 3 যখন 4 নম্বর নোড গুলাকে কল দিবে, তো 4 নম্বর নোডের কাছে ইনফরমেশন থাকবে এরকম যে 1-এর কাছে আছে হচ্ছে রেড, 2-এর কাছে আছে গ্রিন, 3-এর কাছে আছে হচ্ছে আমাদের ব্লু। তো এখন 4 নম্বর নোড গুলার কাছে এই ইনফরমেশন আছে। নোড গুলা বলতেছে এই জন্য যে রিকার্শনে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হবে, কিন্তু সেটা একটার পর একটা তৈরি হবে। সো মনে করেন যখন 3 নম্বর নোড 4 নম্বর নোডকে কল দিল এই জায়গাতে, তখন এই ইনফরমেশনটাও পাঠিয়ে দিবে। সো 4 নম্বর নোড যখন কালার অ্যাসাইন করার চেষ্টা করবে, সো সে দেখবে আমি কার কার সাথে কানেক্টেড। আমি 1-এর সাথে কানেক্টেড, সো রেড আমার অ্যাসাইন করা পসিবল না। আমি 2-এর সাথে কানেক্টেড, 2-এ আছে গ্রিন, সো আমি গ্রিনও নিতে পারবো না। এরপর হচ্ছে আমি ব্লু অ্যাসাইন করা ট্রাই করব নিজেকে। তো আমি ব্লু দেখতে পাচ্ছি অলরেডি 3-এর কাছে আছে, সো আমি ব্লুও নিতে পারবো না। সো আমাদের লাস্ট অপশন আছে হয়তো বা ধরেন ইয়েলো। সো তখন ইয়েলো যেহেতু কারো কাছে নাই, তো 4 নম্বর নোড ইয়েলো দিয়ে আহ, মানে ইয়েলো কালার নিজের জন্য রাখলো এবং আবার হচ্ছে পরবর্তী যে নোড আছে 5 নম্বর তাকে কল দিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি 1-এ হচ্ছে রেড, 5 নম্বরের কাছে ইনফরমেশন থাকবে 1-এ রেড, 2-এ হচ্ছে গ্রিন, 3-এ হচ্ছে ব্লু, 4-এ হচ্ছে আমার ইয়েলো। এই ইনফরমেশন গুলো 5-এর কাছে থাকবে। 5 এখন ট্রাই করবে নিজেকে কালার করার।
তো এখন 5 যখন কালার করতে যাবে তখন 5 শুধুমাত্র দেখবে ও কার কার সাথে কানেক্টেড। ও হচ্ছে 2 এবং 4 সাথে কানেক্টেড। তাহলে ও যদি রেড নিতে চায় সেটা কি সমস্যা হবে? জি না, সমস্যা হবে না। সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে ওর যার সাথে কানেক্টেড বা যাদের সাথে কানেক্টেড তাদের কাছে রেড নাই। যেমন ও হচ্ছে 2 এবং 4-এর সাথে কানেক্টেড, তো 2 এবং 4 তো রেড নাই। সো সমস্যা নাই, সো সে রেড নিতে পারবে। সো এটা যখন 5-এ রেড নেওয়া সম্ভব হয়েছে তখন এটা একটা সলিউশনে আমরা পৌঁছে গেছি, কারণ সবগুলো নোটকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারছি। কিন্তু যখন 5 যদি অন্য একটা ব্রাঞ্চ আমরা দেখতাম, ভিজিট করতাম যে 5 হচ্ছে গ্রিন কালার নিতে চাচ্ছে, তো গ্রিন কালার নিতে পারবে না, কারণ 2 নাম্বার নোডে অলরেডি গ্রিন কালার আছে। তো এই কারণে এটাও ডেড এন্ড হবে। আবার 5 হচ্ছে ব্লু কালার নিতে পারবে কিনা। তো ব্লু কালার 4-এ যেটা ছিল, 4-এ হচ্ছে ইয়েলো কালার ছিল, তো ব্লু কালার সে নিতে পারতেছে। তো এটাও একটা সলিউশন তৈরি করতে পারবে। কিন্তু যখন ইয়েলো কালারের কথা আসবে, অলরেডি 4 নাম্বার নোড ইয়েলোতে আছে, তার কাছে যে ইনফরমেশন আছে সেটাতে ইয়েলো কালারে আছে অলরেডি 4-এ, সো এটা নিতে পারবে না। সো আমরা এখানে 2 টাইপের সলিউশন পাচ্ছি। তো কোনো কারণে এখানে যেহেতু আমরা সলিউশন পেয়ে গেছি, তাহলে এটা ব্যাকট্র্যাক এখানে স্টপ হয়ে যাবে, সলিউশন পেলে স্টপ। কিন্তু কোনো কারণে যদি আমরা সলিউশন না পাইতাম তখন কি হইতো? তখন ওই যে আবারও এইখানে ধরেন আমরা কোনোভাবে কোনো সলিউশন পাই নাই, কোনো কারণে কোনো সলিউশনই পাই নাই। তো এটা যেটা করবে, এ আবার হচ্ছে তার প্যারেন্টের কাছে রিটার্ন করবে, মানে কাইন্ড অফ এরকম যে রিটার্ন করে, রিটার্ন করার মানে হচ্ছে, চাইল্ড রিটার্ন করার মানে হচ্ছে সে কোনো চাইল্ড কোনো কালারই অ্যাসাইন করতে পারে নাই তার জন্য। সো তখন প্যারেন্ট কি করবে, তখন প্যারেন্ট নিজে যে কালারটা নিছিল, নিজে হচ্ছে মনে করেন এখন ব্লু নিছে, সেটাকে ব্লু বাদ দিয়ে সে ইয়েলো নিবে। ইয়েলো নিয়ে আবার একইভাবে কল দিবে, ঠিক আছে, একইভাবে রিকার্শন কল দিবে, একই প্যাটার্নে কল হবে, নিজে কালারটা চেঞ্জ করবে আবার কল দিবে। কোনো কারণে এইটাও যদি নিজে কালারটা চেঞ্জ করে কল দিয়েও যদি সম্ভব না হয় সলভ করা, তো এ দেখবে যে আমি সবগুলা কালার ট্রাই করছি কিনা। যদি দেখি যে হ্যাঁ আমি সবগুলা কালার ট্রাই করে ফেলছি, আচ্ছা এখানে দেখাই, মনে করেন এই যে এখানে কোনো কারণে সবগুলা ডেড এন্ড হয়েছে, তাহলে এ হচ্ছে রিটার্ন করলো তার প্যারেন্টের কাছে। প্যারেন্ট কি করলো, এখন প্যারেন্ট হচ্ছে আমার কালার ছিল ব্লু, তা আমরা এই ব্লু কালারের জন্য আমরা হচ্ছে এখানে ডেড এন্ড পাইছি সবগুলাই। তো সে প্যারেন্ট কি করবে, নেক্সট যে কালার আছে ইয়েলো, সেটা ইয়েলো দিয়ে এখানে কল দিবে। এই যে এখানে যে কোশ্চেন মার্ক ছিল, সেই কোশ্চেন মার্ক আসলে নতুন ব্রাঞ্চে কোন কালারটা চুজ করবে সেটা এখনো ডিসাইড হয় নাই, যার কারণে কোশ্চেন মার্ক ছিল। সো যদি কোনো কারণে তাকে নতুন ব্রাঞ্চ খুলতে হয়, ঠিক আছে, নতুন ব্রাঞ্চ যদি খুলতে হয়, তাহলে হয়তোবা সে সেই জায়গাতে ইয়েলো, নতুন ওই কালারটা বসাই দিবে যে আমি এখন ইয়েলো কালার দিয়ে নতুন ব্রাঞ্চ খুললাম। So এইটা হচ্ছে কি প্রসেস। এইভাবে যদি কোনো কারণে ফলস রিটার্ন হইতেই থাকে, যেমন এইখানে ধরেন ফলস রিটার্ন হয়ে এখানে আসছে, এখান থেকেও ফলস রিটার্ন হয়ে একদম রুটে চলে গেছে, যে এইখানে কোনোভাবেই আমরা সলিউশন খুঁজে পাই নাই। আমরা মনে করেন এখানে কোনো সলিউশনই খুঁজে পাই না, এই ব্রাঞ্চে পুরোটাই বাদ। তাহলে কি হবে, প্যারেন্ট তখন নতুন যে তার আদার্স যে ব্রাঞ্চ আছে সেগুলাতে ভিজিট করা ট্রাই করবে। যেমন রেড কালার ট্রাই করছে, গ্রিন কালার ট্রাই করছে, এখন হচ্ছে সে ব্লু কালার দিয়ে নতুন ভাবে আবার ব্রাঞ্চিং খোলার চেষ্টা করবে। তো রিকার্সিভ কল কোনো না কোনো পর্যায়ে যদি সলিউশন পেয়ে থাকে তাহলে অবশ্যই ট্রু রিটার্ন করবে, যদি ট্রু রিটার্ন করতে না পারে ফলস রিটার্ন করবে। সো অল পসিবল ব্রাঞ্চ দেখার পরে যদি ফলস রিটার্ন হয়, মানে সবগুলো ব্রাঞ্চ দেখে ফেলছে, সবাই ফলস রিটার্ন করছে, তাহলে আমরা যে জিনিসটা আসলে বলতে পারবো যে এখানে আসলে কোনো সলিউশন নাই, কোনো সলিউশনই নাই, কারণ যতগুলো ব্রাঞ্চ ছিল সবগুলো ভিজিট হয়ে গেছে। কিন্তু যদি ট্রু রিটার্ন করে, ট্রু রিটার্ন কিন্তু যে কোনো একটা ব্রাঞ্চ করলেই এই ট্রুটা প্রপাগেট হয়ে যাবে, পুরো শিকল ধরে প্রপাগেট হবে রুটের কাছে। যদি কোনো কারণে একটা ব্রাঞ্চ ট্রু রিটার্ন করে তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে অ্যাটলিস্ট একটা সলিউশন পাওয়া গেছে।
ঠিক আছে, যখনই সলিউশন পাওয়া যাবে তখন আমরা সেই সলিউশনটাকে প্রিন্ট করে দিতে পারবো, মানে আউটকাম বা আউটপুট হিসেবে দিয়ে দিতে পারবো যে আমরা এই কালার দিয়ে এই সলিউশনটা পাইছি, কোন নোডে কি কালার দেওয়া হয়েছে সেটা সহ প্রিন্ট করে দেওয়া যাবে। তো এখানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, দেখেন আমরা যদি এরকম ভাবে কালার গুলাকে অ্যাসাইন করি তাহলে হয়তোবা কোনো সমস্যা হবে না। এখানে 4টা কালার নিয়ে করা হয়েছে, এখানে যদি 3টা কালার দেওয়া হয়তো 3টা কালার হয়তো অ্যাসাইন করা সম্ভব হইতো না, কনফ্লিক্ট তৈরি হইতো। ঠিক আছে, সো এই প্রবলেমটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, এই আপনারা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বেন তখন এই ছবি দিয়ে পড়বেন। মানে অস্ট্রেলিয়া মহাদেশে একটা ছবি আপনারা দেখতে পাবেন এআই যখন সাবজেক্ট আপনারা পড়বেন। তো সেখানে এটাকে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বলা হয় কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মূল বড় অংশ হচ্ছে সার্চিং। এই যে আমরা যে বিএফএস ডিএফএস পড়তেছি না, এইগুলা দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ব্যবহার করা হয়। অনেক ব্যবহার করা হয় বলতে বিভিন্ন এজেন্ট তৈরি করতে, এজেন্ট বলতে আর্টিফিশিয়াল ধরেন কোনো রোবট অথবা কোনো মেশিন, এই টাইপের এন্টিটিতে এই ধরনের সার্চিং অ্যালগোরিদম গুলো ব্যবহার করা হয়, বিএফএস ডিএফএস আইডিডিএফএস এগুলো ব্যবহার করা হয়। আবার হচ্ছে সিএসপি, যে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম যেটা, এটাও বিভিন্ন রোবটের ক্ষেত্রে, মানে রোবট ডিজাইন ক্ষেত্রে তার সিএসপি মানে এই প্রবলেম, এই টাইপের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হয়। তো এইটা আসলে আমরা রিয়েল লাইফে এক্সাম্পল এটা বলতে পারি যে ধরেন আম, কোন একটা দেশে অনেকগুলো অঞ্চল আছে, যেমন এই অস্ট্রেলিয়া মহাদেশের কথা যদি বলি, এখানে অনেকগুলো অঞ্চল আছে। এখন প্রত্যেকটা অঞ্চলে আমরা চাই ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে প্রোডাক্ট উৎপাদন হোক। প্রোডাক্ট বলতে মনে করেন হচ্ছে এই কৃষি পণ্য আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট কৃষি পণ্য উৎপন্ন হোক প্রত্যেকটা অঞ্চলে। কিন্তু সব অঞ্চলে ডিফারেন্ট ডিফারেন্ট করার দরকার নাই, কনস্ট্যান্ট হচ্ছে পাশাপাশি দুইটা স্টেটে যাতে সেম কৃষি পণ্য উৎপাদন না হয়। এটা হতে পারে। এবং টার্গেটটা কি, টার্গেট হচ্ছে একটা ইকোনমিক্যাল জোন তৈরি করা। দুইটা পাশাপাশি স্টেটে যদি সেম থাকে তাহলে ইকোনমিক্যাল জোনটাতে ব্যাঘাত ঘটবে। তো এরকম রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করে কিন্তু এরকম কনস্ট্রেন্ট দিয়ে দিয়ে প্রবলেমগুলোকে সলভ করা যায়। তো এইখানেও ওই একই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। এইখানে যে স্টেট গুলো আছে সবাইকে নোড হিসেবে চিন্তা করতে হবে, নোড হিসেবে চিন্তা করে আমাকে গ্রাফ তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এবং এই নোড এজ এগুলো দিয়ে দিয়ে আমাদেরকে গ্রাফ বানাইতে হবে, এবং আমাদেরকে তখন ওই একই রকম ডিএফএস অ্যালগোরিদম দিয়ে বা ডিএফএস এর মডিফিকেশন দিয়ে আমাকে প্রত্যেকটা নোডে কালার অ্যাসাইন করার চেষ্টা করে করে আমাকে সলভ করতে হবে যে আদৌ এটা সলভ করা সম্ভব নাকি সম্ভব না। তো এখানে ইন্টারেস্টিংলি এই প্রবলেমটা করা যায় যে মিনিমাম কয়টা কালার লাগবে, মিনিমাম নাম্বার অফ কালার্স। যে মিনিমাম কয়টা কালার দিয়ে আমি হচ্ছে আমার ওই গ্রাফটাকে কালারিং করতে পারি অথবা সলভ করতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু বের করা সম্ভব। তো ফার্স্টে মিনিমাম নাম্বার অফ কালার বের করতে গেলে প্রথমে একটা কালার দিয়ে চেষ্টা করতে হবে, সেটা যদি সলভ করতে না পারে কোনোভাবে 2টা কালার দিতে হবে, সেটাও সলভ না হলে 3টা কালার দিয়ে ট্রাই করতে হবে। মানে ইটারেটিভলি কালারের ভ্যালু বাড়াইতে হবে। ঠিক আছে, সো যে মিনিমাম নাম্বার অফ কালারে আমাদের সলিউশন পেয়ে পেয়ে যাব, সো তখন আমরা বলবো যে এতগুলা মিনিমাম নাম্বার অফ কালার লাগবে এই গ্রাফটা সলভ করতে। তো এই যে এখানে যেটা দেখানো হচ্ছিল, আমি যে গ্রাফটার একটা স্যাম্পল দিচ্ছিলাম, তো এরকম একটা গ্রাফ আঁকানো হবে। তারপর একই প্রসেসে একটু আগে আমরা যা দেখলাম সেটাই অ্যাপ্লিকেশন করা হবে। সো এই গ্রাফটা যদি আমরা সলভ করতে চাই, এখানে দেখেন তো মিনিমাম কয়টা কালার দেওয়া সম্ভব। আমাদের ধরেন কালার আছে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার দিয়ে
এই গ্রাফটা কি সলভ করা পসিবল? চারটা লাগবে নাকি? সেটা একটু খুঁজে দেখেন কয়টা লাগে। দুইটা দিলে হবে, তিনটা দিলে হবে, নাকি চারটা লাগবে? চারটা লাগবে মেবি স্যার। স্যার 3টা দিলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যাসাইন করেন। স্যার যে সাউথ অস্ট্রেলিয়া আর যে কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, স্যার এই 3টার মধ্যে ইউনিক কালার। আর কুইন্সল্যান্ডের যে কালার, এই কালারটা অস্ট্রেলিয়াও দেওয়া যাবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেওয়া ট্রাই করি। ধরেন ডাব্লিউ তে আমরা কালার দিব, তো ডাব্লিউ তে আমরা কি দিতে পারি? তারপর তারপর স্যার গ্রিন, কেন আমরা রেড দিতে পারি না এখানে? তো 3টা ইউনিক কালার নিব না? এর কি দরকার, আরটা তো আবার ইউজ করা যায়। আচ্ছা দেখেন এখন, আচ্ছা নিলাম, ব্লু নিলাম, দেখি তারপর কি হয়। এনএসডব্লিউ তে কি স্যার দিব? স্যার স্যার আমরা গ্রিন যত নেওয়া যাবে। আচ্ছা, এটা স্যার আমরা আবার রেড নিলাম, এটাতে কি নেবো এখন? স্যার এটাতে গ্রিন নেন, এখন এটাতে কি দিব? সেটা আর কিছুই দেওয়া যাবে না, এটা ইউলো দিতে হবে। এটা আমার কালার যদি হয় তিনটা, তখন কিন্তু এখানে আমি কোনো কালার দিতে পারবো না যদি এই কম্বিনেশনে আমি কালারটা অ্যাসাইন করি। এই টি হচ্ছে আমাদের যেহেতু আলাদা, ডিসকানেক্টেড, তো টিতে আমরা যে কোনো কালার দিতে পারবো, সমস্যা নাই। তো এটাতে যেহেতু কোনো নোড মানে এজ নাই, কোনো এজ থাকলে তখন আমাদের কনস্ট্রেন্ট চিন্তা করতে হতো। তো আসলে এইখানে প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের আসলে যে জিনিসটা চিন্তা করতে হবে, আমরা শুরু থেকে মানে সিকুয়েন্সিয়ালি কালার অ্যাসাইন করতে করতে যাওয়ার ট্রাই করব। মানে সবগুলো একসাথে পরপর অ্যাসাইন করে তারপর আবার নতুন করে অ্যাসাইন করবো, জিনিসটা এমনটা হওয়া উচিত না। আমরা প্রত্যেকটা নোডে যাওয়ার পরে আমরা সিকুয়েন্সিয়ালি ট্রাই করব। যেমন এখানে যখন আমরা রেড দিলাম, এনটিতে আমাদের রেড ট্রাই করতে হবে ফার্স্টে। যদি আমরা রেড অ্যাসাইন করতে না পারি, তখন আমরা গ্রিন কালার ট্রাই করব। সো রেড এখন দেওয়া সম্ভব না, তখন আমাদের গ্রিন কালার দিতে হচ্ছে। তো কুইন্সল্যান্ডে যখন আমরা যাব, কুইন্সল্যান্ডেও আমরা ট্রাই করব রেড কালার দিতে। এখানে কি রেড কালার দেওয়া সম্ভব? জি স্যার। সম্ভব। সো রেড কালার দিয়ে চেষ্টা করব। তারপরে যাব হচ্ছে আমরা, যেহেতু সম্ভব হয়ে গেছে, তখন আমরা নেক্সটে চলে যাব। তো এনএসডব্লিউ তে আবার রেড দিব, কিন্তু সম্ভব না, তখন আমরা ট্রাই করব গ্রিন কালার দিতে। সো গ্রিন কালার দেওয়া সম্ভব। এরপর আবার ভিতে যখন যাব, এখন আবার শুরু থেকে রেড কালার দেওয়ার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছি রেড কালার দেওয়া সম্ভব, কারণ ওর সাথে কানেক্টেড ছিল এনএসডব্লিউ এস এ তো কালার অলরেডি নাই, ব্ল্যাঙ্ক। এনএসডব্লিউ তো গ্রিন ছিল, তো সমস্যা নাই। তো এখন যখন এস এ তে আমি কালারটা দিব, তখন এসে দেখবে যে আমার সাথে কি কি যারা যারা ছিল তাদের কালার কি আছে। একটাতে রেড আছে, একটাতে গ্রিন আছে, আবার একটাতে রেড আছে, আর একটাতে গ্রিন আছে। তো ওর আসলে ব্লু ছাড়া অপশন নেই। তো এখানে দেখেন এই তিনটা কালারই কিন্তু এই গ্রাফটা সলভ করা সম্ভব হয়েছে। তাসমানিয়াতে ধরেন রেড গ্রিন ব্লু যে কোনো একটা দিলেই হয়। তো আমরা রেড দিলাম। তো এই গ্রাফটা কিন্তু তিনটা কালারতেই সলভ করা সম্ভব, কিন্তু একটু আগে আমরা দেখতেছিলাম যে সলভ হচ্ছিল না। তো ঘটনাটা আসলে অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে আমাকে সবগুলা কালার সিকুয়েন্সিয়ালি ট্রাই করতে হবে, নট আমি র্যান্ডমলি ট্রাই করব। এটাই হচ্ছে অপটিমাল ওয়ে, আদারওয়াইজ আমাকে এটা সলিউশন নাও দিতে পারে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বললাম যে আমাদের কালার গুলাকে সিকুয়েন্সিয়ালি ট্রাই করতে হবে। সিকুয়েন্সিয়ালি মানে কালারের যে সিকোয়েন্স, সে অনুযায়ী প্রত্যেকটা নোডে কালার দেওয়ার চেষ্টা করতে হবে শুরু থেকে। মানে সব নোডে রেড থেকে শুরু করতে হবে, সব নোডে রেড কালার দিয়ে শুরু করতে হবে। আদারওয়াইজ আপনি যদি র্যান্ডমলি সব নোডে কালার দিতে থাকেন, তাহলে সমস্যাটা হচ্ছে যে আপনি অপটিমাল ওয়েতে চাইতে পারবেন না। একটু আগে আমরা যে সমস্যাটা দেখলাম, এটাতে রেড, এটাতে গ্রিন, এটাতে ব্লু দেওয়ার কারণে যে সমস্যাটা হয়েছিল, এই এস এতে আমরা কোনো কালার দিতে পারতেছিলাম না তখন, তাই তো? কিন্তু
আমরা যদি সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা নোডে ট্রাই করতাম কালার অ্যাসাইন করার, আমরা যদি ব্লু কালার না দিয়ে আবার শুরু থেকে রেড কালার দেওয়া যায় কিনা সেটা চেক করতাম, তাহলে কিন্তু সহজে দেখতে পাচ্ছি রেড কালার কিউতে দেওয়া যাইতো। কারণ কিউতে তখন আহ, আমাদের এই অবস্থায় ছিল। কিউতে যখন আমরা নতুন কালার করে দিতে চাচ্ছিলাম, কিউতে কানেক্টেড ছিল জি এনটির সাথে, এস এর সাথে, এনএসডব্লিউ এর সাথে। এই দুইটা তো আসলে অলরেডি ব্ল্যাঙ্ক ছিল, শুধুমাত্র এইটাতে কালার ছিল, মানে ওর আশেপাশে যারা ছিল। তো তখন আমরা আসলে রেড কালারটা দিতে পারতাম, আমরা ব্লু কালার দিতে পারতাম ঠিকই, কিন্তু আমাদের দেওয়ার দরকার নাই। আমরা যদি সিকোয়েন্সিয়ালি কালার অপটিমাইজ করতে চাই, তখন আমাদের সিকোয়েন্সিয়ালি সবসময় রেড থেকে ট্রাই করতে হবে, মানে শুরু থেকে ট্রাই করতে হবে, শুরুর কালারটা থেকে ট্রাই করতে হবে। তো তখন আমরা আবার রেড কালার অ্যাসাইন করতে পারতাম এখানে। তো যখন এইভাবে শুরু থেকে রেড কালার দিলাম, এটা তখন রেড কালার হয়ে গেল। পরবর্তীতে যখন আবার এনএসডব্লিউ তে আসতাম, এটাতে আবার রেড দিয়ে ট্রাই করতাম। এখন আবার রেড দেওয়া যাবে না, কারণ অলরেডি কিউতে রেড আছে, ওর পাশেই সেটা। সো রেড দেওয়া যাবে না, সো তখন আমরা গ্রিন ট্রাই করব। সো গ্রিন ট্রাই করলে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, কারণ কিউতে রেড আছে, বাকিগুলোতে কালার নাই। সো গ্রিন দেওয়া সম্ভব। আবার ভিতে যখন যাবো, আবার একইভাবে রেড ট্রাই করব। সো রেড দেওয়া সম্ভব, কারণ এনএসডব্লিউ তে গ্রিন আছে, এস তে কিছু নাই। সো আমরা রেডেই ফিক্স থাকবো। এরপরে হচ্ছে আমাদের যখন সাউথ অস্ট্রেলিয়া মানে এসে, একে যখন কালার দিব, তখন দেখতে পাচ্ছি ওর আশেপাশে ব্রাঞ্চিং এ রেড আছে, গ্রিন আছে অলরেডি। তো তখন সে নিজের জন্য ব্লু ব্লু কালারটা চুজ করবে, এবং আমাদের তখন ফাইনালি তাসমানিয়াকে যে কোনো একটা কালার দিলে হয়ে যাচ্ছে, কারণ এটা আসলে কোনো কানেক্টেড কিছু না। যদি কানেক্টেড হইতো তখন চেক করার বিষয় ছিল। সো ফাইনালি আমাদের এই ভাবে যদি আমরা কালারেশন করি, তাহলে আমাদের সলভ হয়ে যাবে। সো এখানে আসলে তিনটা কালার দিয়েই এই গ্রাফটা সলভ করা পসিবল, মিনিমাম নাম্বার অফ কালার্স। তো পরীক্ষার মধ্যে কি প্রশ্নটা এভাবেই আসবে যে কালারিং করো, নাকি অন্যভাবে আসবে? কালারিং করো এভাবে আহ, প্রশ্ন থাকবে না, বলা হবে যে এটা যদি এক্সপ্যান্ড করা হয়, তাহলে কোন নোডে কি কালার আসতে পারে। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, ব্রাঞ্চিং, কোন নোডে কোন কালার দিয়ে সলভ করা পসিবল হইতে পারে, এরকম ব্রাঞ্চিং টাইপের প্রবলেম দেওয়া হইতে পারে যদি থাকে। এরকম একটা ধরেন গ্রাফ দেওয়া আছে, তো গ্রাফে কয়টা কালার লাগবে সেটা কিভাবে বের করতে হবে। তো তখন এই যে এরকম একটা ট্রি আকারে সেই কালারটা অল পসিবল ট্রাই করে দেখাইতে হবে যে এই কালারটা এখন দেওয়া সম্ভব। তো কোনো কারণে সবগুলো নোট যদি আমরা পেয়ে যাই, কালার দিতে অ্যাসাইন করতে পারি, তখন আমরা বলবো যে এই যে সলিউশন পাইছি। যদি না পারি, তখন আমরা যে এরকম ক্রস ক্রস দিয়ে রাখবো। এরকম একটা ট্রি যদি আসে, তাহলে এইভাবে আনসার করতে হবে। এইখানেও যে ওই অস্ট্রেলিয়া মহাদেশের যে কালারিং প্রবলেমটা, সেটার একটু ডিটেলস ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এটা আর আমি আর এক্সপ্লেইন করতেছি না। এইখানে জাস্ট ওই যে কোন কোন নোড আছে, নোড বলতে প্রদেশ যেগুলো আছে সেগুলো বোঝাচ্ছে। আর ডোমেন অফ ইচ ভ্যারিয়েবল, ডোমেন বলতে এখানে হচ্ছে আমাদের কালার কি কি পসিবল সেটা এখানে দেখা হয়েছে। ঠিক আছে। তো এই কনস্ট্যান্ট বলতে যেটা বোঝানো হয়েছে যে কে কার সাথে কানেক্টেড, সেটা বোঝানো হয়েছে, এজ বোঝানো হয়েছে এখানে। তো এই এজ গুলো মেনটেন করে আমাদেরকে গ্রাফটা তৈরি করতে হবে, এবং ওই মেনটেন করতে হবে যে পাশাপাশি দুইটা নোডে সেম কালার যাতে না হয়। সো এইটা যদি আমরা সলভ করতে চাই, এটা আসলে অনেক অনেক ব্রাঞ্চিং পসিবল। ঠিক আছে। সো এটা আসলে আমরা যে রিকার্শনটা রান করে দিই, রিকার্শনটা যে আসলে কত কত ব্রাঞ্চ খুঁজে বেড়ায়, সেটা আমরা নিজেও হয়তো মানে চিন্তা করতে পারবো না যদি র্যান্ডম কালার দিতে থাকি। কিন্তু যদি আমরা সিকোয়েন্সিয়ালি কালারটা অ্যাসাইন করি, তখন রিকার্শনের এই ব্রাঞ্চিং কিন্তু কমানো সম্ভব। এই জন্য আমি বললাম যে আসলে অপটিমাল ওয়েটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কালার অ্যাসাইন করা, ট্রাই করা, প্রথম কালারটা দিয়ে শুরু করা ট্রাই করা,
এরপর না হলে সেকেন্ড কালার, না হলে থার্ড কালার। কিন্তু যদি র্যান্ডম কালার দিতে থাকি, অনেক অনেক ব্রাঞ্চিং হবে, এবং সেটা আসলে রিডান্ডেন্ট ব্রাঞ্চিং হবে। সো অপটিমাল ওয়ে হচ্ছে আমাদের সবসময় ট্রাই করতে হবে সিকোয়েন্সিয়ালি কালারগুলোকে অ্যাসাইন করার। আমাদের যে কালার ভ্যালুগুলো আছে, রেড থাকলে রেড, গ্রিন থাকলে গ্রিন, মানে শুরু থেকে যে কালারগুলো দিতে থাকবো। আদারওয়াইজ এরকম অনেক অনেক ব্রাঞ্চিং হবে। তো এখানে তো জাস্ট কমই ব্রাঞ্চিং দেখাইছে, কিন্তু আমাদের গ্রাফের সাইজটা যদি অনেক বড় হয় এবং কনস্ট্রেন্ট যদি একটা না হয়ে দুই তিনটা হয়, এটা তো জাস্ট একটা কনস্ট্রেন্ট, কিন্তু যে দুইটা পাশাপাশি নোডে সেম কালার থাকতে পারবে না, এটা জাস্ট একটা কনস্ট্রেন্ট। তো এরকম যদি আমার আরো হাজার হাজার কনস্ট্যান্ট হয়, মানে অ্যাটলিস্ট তিন চারটা যদি কনস্ট্যান্ট হয়, তখন ওখানে ব্রাঞ্চিং কিন্তু অনেক অনেক হবে, আরো অনেক ব্রাঞ্চিং হবে, হাইপোথেটিক্যালি অনেক ব্রাঞ্চিং হবে। এবং সেটা সলভ করতে অনেক সময় দেখা যায় যে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, ইভেন 1-2 দিনও লাগতে পারে। যদি প্রবলেমের সাইজ যদি আরো বড় হয়, আরো অনেক সময় লাগতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের ক্লাস রুটিন মেকিং প্রবলেম, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন ট্রান্সপোর্টেশন শিডিউলিং প্রবলেম, এগুলো কিন্তু কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের মধ্যে পড়ে। তো ওইটা যদি আমরা বিভিন্ন কনস্ট্রেন্ট সেট আপ করে প্রবলেম সলভিং এ পাঠিয়ে দিতে পারতাম, তাহলে দেখা যেত যে ওইটা সলভ করতে অনেক সময় লাগতেছে। ঠিক আছে, কারণ কনস্ট্রেন্ট তো আর একটা না, অনেক অনেক কনস্ট্রেন্ট। যেমন ক্লাস রুটিন বানাতে গেলে আমাদের দেখতে হবে যে একই দিনে একটা সেকশনের একই স্লটে ক্লাস পড়তেছে কিনা, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসরুমে, সরি একই ক্লাসরুমে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে ক্লাস পড়তেছে কিনা। আবার দেখতে হবে একই টিচারের একই টাইমে মাল্টিপল ক্লাস আছে কিনা। ঠিক আছে, এত এত কনস্ট্রেন্ট যখন সলভ করতে যাওয়া হবে, তখন দেখা যাবে যে সলিউশন স্পেসও বাড়তেছে, তার উপরে আবার কমপ্লেক্সিটিও বাড়তেছে, ব্রাঞ্চিংও অনেক বাড়বে। তো এই টাইপের প্রবলেম আসলে ব্যাক ট্র্যাকিং ছাড়া সলভ করা জটিল। এমনি ম্যানুয়ালি করা যায় বলতে ট্রাই অ্যান্ড এরর করে করা যায়, কিন্তু আমাদের তারপরও আমাদের মাথায় কিন্তু ব্যাক ট্র্যাকিং চলতেই থাকে। আমরা হয়তো বুঝি না, কিন্তু আমাদের মাথায় এই প্রসেসটা কিন্তু চলতে থাকে, ব্যাক ট্র্যাকিং এর যে কনসেপ্ট। সো এটাকে আমরা যখন বিভিন্ন মেশিনের জন্য ডিজাইন করব, মানে কোডিং করব, তখন আমাদেরকে এই জিনিসগুলো সতর্কভাবে ডিজাইন করতে হবে, বেস কেস ঠিক আছে কিনা, আমরা যে ইনফরমেশন গুলো পাঠানো দরকার সেই ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো ফরওয়ার্ড করতেছি কিনা চাইল্ড নোট গুলোতে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওগুলো যদি ঠিকঠাক না হয়, রিকারশন ব্রাঞ্চ ইনফাইনাইট ভাবে চলতে থাকবে, তখন কমপ্লেক্সিটি হিউজ হবে। তো যাই হোক, এইটা ছিল আমাদের হচ্ছে ব্যাকট্র্যাকিং এর নিয়ে পড়াশোনা। তো কোনো কোশ্চেন আছে কিনা ব্যাকট্র্যাকিং নিয়ে? আপনি কি আরো পড়াবেন কিছু? স্যার এটা যদি এক্সামের তাহলে কিরকম ট্রি আকারে দিবে নাকি ওইরকম কোনো ম্যাপ টাইপের কিছু এঁকে দিবে? ট্রি আকারে কেন দিবে? ট্রি তো সলিউশন করার সময় ট্রি আকারে সলিউশনটা বের হবে। আপনাকে দেওয়া থাকবে, যদি দেওয়া হয় গ্রাফ দেওয়া থাকবে, সেটাকে কালারিং করতে বলা হবে, যে কি কি কালার, কোন নোডে কি কালার দেওয়া সম্ভব। এটা তো অলরেডি একবার আনসার করলামই। তখন আপনার আনসার হবে এরকম একটা ছবি আঁকাইতে হবে, যেখানে আপনি দেখাবেন প্রত্যেকটা ব্রাঞ্চে যে আমি এই নোডে এই কালার দেওয়ার চেষ্টা করছিলাম, এবং সেটা সলভ হয়েছে, হইলে হয়েছে, না হইলে অন্যটা যে ট্রাই করছি সেটা এরকম ব্রাঞ্চিং করে করে দেখাইতে হবে। জি স্যার। আচ্ছা, আমরা নেক্সট আমাদের যে টপিক আছে আসলে সেটা হচ্ছে এনপি কমপ্লিটনেস। তো এনপি কমপ্লিটনেস আমরা আজকে ডিটেলস পড়বো না, জাস্ট এই এনপি কমপ্লিটনেস এর গুরুত্বটা আমরা একটু শুনি, তারপর আমরা শেষ করি। একটু দাঁড়ান।
আচ্ছা, এনপি কমপ্লিটনেস আসলে যে জিনিসটা আমাদের লাগবে এনপি কমপ্লিটনেস বোঝার জন্য, বা এনপি কমপ্লিটনেস আসলে কি, আমরা যে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করি বা আমরা যে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম দেখলাম, ধরেন আমরা শুরু থেকে যে গ্রাফের অ্যালগোরিদম গুলো দেখলাম, সার্চিং অ্যালগোরিদম দেখলাম, পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম দেখলাম, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম দেখলাম, গ্রিডি অ্যালগোরিদম দেখলাম। তো এত এত অ্যালগোরিদমের ভিতরে আসলে যে জিনিসটা আমাদেরকে খুঁজতে হবে, যে অ্যালগোরিদমটা সলভ করতে কতটা সময় লাগতেছে, মানে কমপ্লেক্সিটির বিষয়গুলো। সো আমরা কমপ্লেক্সিটি তো খুব সহজেই রিপ্রেজেন্ট করে দিতে পারি, বিগ অফ এন, বিগ অফ এন স্কোয়ার, এন কিউব। তো এইগুলো হচ্ছে খুবই ট্রিভিয়াল, মানে খুব দ্রুত সলভ হয়ে যায় এই টাইপের অ্যালগোরিদম। কিন্তু রিয়েল লাইফ প্রবলেম কিন্তু এতটা সহজ না। রিয়েল লাইফ প্রবলেমে দেখা যাবে যে অনেক ধরনের জটিলতা থাকে। এই যে যেমন সিএসপি যে কথা বললাম, এটা কিন্তু টোটালি রিয়েল লাইফ প্রবলেমের একটা এক্সাম্পল, গ্রাফ কালারিং যে প্রবলেমটা। তো ওই প্রবলেমের ক্ষেত্রে মানে সলিউশনটা কখনো এরকম আপনি বের করতে পারবেন না যে তার আদৌ সলিউশন আছে নাকি সলিউশন নাই। মানে এটা অনিশ্চিত একটা জিনিস। এবং তার যে কমপ্লেক্সিটি, এটাও আসলে আপনি এক্সাক্ট কমপ্লেক্সিটি বের করতে পারবেন না কখনো। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে কমপ্লেক্সিটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, টাইম বেশি লাগতে পারে, কম লাগতে পারে। সো তো আমরা আসলে দেখার চেষ্টা করব এই এনপি বা এনপি কমপ্লিটনেস, মানে নন লিনিয়ার, সরি, নন পলিনোমিয়াল বা পলিনোমিয়াল, এই টাইপের টপিকে আমরা দেখার চেষ্টা করবো যে কোন অ্যালগোরিদম গুলা বা কোন টাইপের প্রবলেম গুলা আসলে কতটা ইজিলি সলভ করা সম্ভব, বা কোনগুলাকে আমরা পলিনোমিয়াল বলবো, কোনগুলাকে নন পলিনোমিয়াল বলবো, বা কোন প্রবলেম গুলাকে হার্ড বলবো প্রবলেম। সো সেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এগুলো হচ্ছে এইটা টোটালি থিওরিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে, এই পলিনোমিয়ালের যে কনসেপ্ট গুলো। সো আমরা এটা নিয়ে এটা আমাদের লাস্ট টপিক হবে আর কি, এনপি কমপ্লিটনেস বা এনপির যে টপিক গুলা। তো এটা আমরা হচ্ছে কয়েকটা ক্লাসে আস্তে আস্তে অল্প অল্প করে পড়ার চেষ্টা করব, কারণ আমাদের ক্লাস যেহেতু আরো বেশ কয়েকটা পাওয়া সম্ভব। তো আমরা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো। আর আজকে এটা নিয়ে আমরা ডিসকাশন করব না। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু করতে হবে। সো আমি প্রথম, ধরেন যে আধা ঘন্টার মতো হইতে পারে, প্রথম আধা ঘন্টা হয়তো আমি ডিসকাশন করলাম কিছু, তারপর থেকে আপনাদের প্রেজেন্টেশন গুলো শুনবো। সো কেউ প্রেজেন্টেশন আশা করি মিস করবেন না, কারণ মিস করলে আসলে এটা আবার স্লট দেওয়াটা বেশ টাফ। সো নেক্সট ক্লাসের জন্য প্রেজেন্টেশন যারা যারা রেডি করবেন তারা ডেফিনেটলি সেটা দ্রুত করে ফেলবেন। এটা যেন আবার নেক্সট ক্লাসে এসে না বলেন যে স্যার নেক্সট ক্লাসে দিব, পরের ক্লাসে দিব, পরের ক্লাসে দিব। এটা বলা উচিত না। যারা আগে দিয়ে ফেলবেন তাদের জন্যই সুবিধা, কারণ পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের আরো প্রেশার তৈরি হবে। আপনারা হয়তো ভাবেন যে পরে দিলে আরো মনে হয় সুবিধা হবে, না, আসলে পরের ক্লাসে আরো প্রেশার হয়। সো আগে আগে দেওয়ার ট্রাই করবেন প্রেজেন্টেশন গুলো।